হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অনলাইন প্ল্যাটফর্ম অফ বেঙ্গল জব সিকার্স। আজকে আমরা চলে এসেছি ডাব্লিউবিসিএসের প্রিলিজের নোটিফিকেশন নিয়ে। আমরা জানি 2021-এর প্রিলিজের নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং এখনও অবধি তার পরীক্ষা হয়নি এবং পরীক্ষার ডেট কিছুটা পিছিয়ে গেছে। সো সেইটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব, প্রিলিজের নোটিফিকেশন এবং কী কী ক্রাইটেরিয়াস আছে পরীক্ষা দেওয়ার জন্য এবং কারা কারা এই পরীক্ষার জন্য এলিজিবল। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা কীরকমভাবে সবাই এলিজিবল হতে পারবে এবং কী কী ক্রাইটেরিয়া থাকলে পরীক্ষায় বসতে পারবে এবং কী কী পরীক্ষার মেথডস আছে এবং কীভাবে কারা কোন পোস্টের জন্য এলিজিবল এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো চলো শুরু করা যাক আর টাইম নষ্ট না করে। সো পাবলিক সার্ভিস কমিশনের অ্যাড্রেস নাম্বার এটা। সো দেওয়া আছে এখানে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য স্টেট সার্ভিস রিক্রুটমেন্ট রুলস অফ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, হোল্ড ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস এক্সামিনেশন 2021 on the result on which recruitment to West Bengal Civil Services and certain other services and posts will be made. The rules of examination and other particulars are stated in the following paragraphs. A candidate should verify from these rules whether he or she eligible on the admission of the examination. The candidate prescribed cannot be relaxed. So candidation prescribed cannot be relaxed. তো দেখো এখানে সমস্ত ডিটেলসটা তোমাদের দেওয়া রয়েছে। তো সেইটাই একটা একটা করে আমরা শুরু করছি। তো ফার্স্টে কী দেওয়া আছে দেখে নাও। দ্যাট ডাব্লিউবিসিএস এক্সামিনেশন কনসিস্ট অফ টু পার্টস। এটা একটা পরীক্ষা যেটা দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। ফার্স্ট ইজ দ্য রিটেন পার্ট অ্যান্ড লাস্ট ইজ পার্সোনালিটি টেস্ট। এক্সামিনেশন দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রিটেন এক্সামিনেশন আর একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। দুটো ভাগে ভাগ করা হয়েছে। রিটেন এক্সামিনেশন কী বলো তো, আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, প্রিলিজ অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স। প্রিলিজ এবং মেন্সের পরীক্ষা। প্রিলিজ কীভাবে হয়? এমসিকিউ টাইপ। প্রিলিজ এক্সামিনেশন আমরা জানি এমসিকিউ টাইপের হয়। প্রিলিজ দেখো এখানে দেওয়া রয়েছে, প্রিলিজ এক্সামিনেশন অবজেক্টিভ এমসিকিউ টাইপ, অ্যান্ড মেন্স এক্সামিনেশন কিন্তু বোথ অবজেক্টিভ এমসিকিউ অ্যাজ ওয়েল অ্যাজ কনভেনশনাল। ঠিক আছে, দুটো ভাগে ভাগ করা হয়, প্রিলিজ অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স। A number of candidates to be selected in the result of preliminary exams will allow to admission in the mains examination. যারা প্রিলিতে পাস করবে তারাই একমাত্র মেনে বুঝতে পারছে। And the number of candidates who selected in the results of main examination can call to appear the personality test. যারা প্রিলি পাস করছে তারা মেন্স দিচ্ছে এবং মেন্স পাস করার পর তারা নর্মালি ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার করবে। The preliminary exams will be held in the various centers in Kolkata and certain other districts of West Bengal tentative of month March and April. তো জানো নিশ্চয়ই তোমরা নর্মালি মার্চ এপ্রিল নাগাদ এই পরীক্ষাটা হয়ে থাকে, কিন্তু এবছরে ভোট আছে প্লাস আমাদের একটা প্যান্ডেমিক সিচুয়েশন রয়েছে। দ্যাটস বিকজ আমাদের পরীক্ষার যে ডেট আছে সেটা পিছিয়ে যাচ্ছে। সো এখানে এবার মেনলি সেন্টার পড়ছে কলকাতাতে এবং বিভিন্ন জায়গায় সেখানে পড়বে। আর দার্জিলিং ডিস্ট্রিক্টসে কিছু কিছু হয় দার্জিলিং ডিস্ট্রিক্টসের জন্য এবং দার্জিলিং সদরের ক্ষেত্রে, ঠিক আছে, সাব ডিভিশনের ক্ষেত্রে কার্সিয়ং এসব জায়গাতেও হয় মেনলি। তো এবার এই সমস্ত মেন এক্সামসের ডেট কিন্তু মেন এক্সাম সবসময় কিন্তু কলকাতাতেই পড়বে, মেন এক্সাম সেন্টার সবসময় কিন্তু কলকাতাতে পড়ে। আর ওই বছরই হবে মেন এক্সামস, যে বছর রিলিজ হবে লাস্টে যে পার্সোনালিটি টেস্টটা হয় সেটাও কিন্তু কলকাতাতে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে অফিস রয়েছে সেখানে কিন্তু মেন এক্সামসের তোমার ইন্টারভিউটা পড়ে থাকে। এবার যেটা চলে আসবো সেটা হচ্ছে গ্রুপিং অফ সার্ভিসেস। দ্য সার্ভিসেস অ্যান্ড পোস্ট অফ হুইচ রিক্রুটমেন্ট ইজ মেড অন দ্য রেজাল্ট অফ ডাব্লিউবিসিএস EXE ETC examination are divided into গ্রুপস A, B, C and D। এখানে মেনলি চারটে ভাগে ভাগ করা হয়েছে, A, B, C এবং D। ঠিক আছে, a candidate may complete for one or more groups but is required to submit one application only including choices of groups। দেখো এখানে তোমরা কিন্তু একটা অথবা চারটেতেই অ্যাপ্লাই করতে পারো একটাই ফর্ম ফিল আপ করে। এমন নয় যে চারটে ডিফারেন্ট গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে গেলে চারটে ডিফারেন্ট ফর্ম ফিল আপ করতে হবে, চারটে ডিফারেন্টভাবে পেমেন্ট করতে হবে, এমন কিছু না। একটাতেই কিন্তু তোমরা চারটের জন্য অ্যাপ্লাই করতে পারো, চার্জেস উইল বি দ্য সেম। ঠিক আছে, তো চলো এরপরে দেখে নেওয়া যাক আমাদের গ্রুপে কী কী ভাগ আছে, কোন কোন চাকরির পরীক্ষা, কোন কোন পরীক্ষার জন্য কোন কোন পোস্ট রয়েছে। তাহলে নেম অফ এক্সামিনেশন, সার্ভিসেস, পোস্ট, পে স্কেল, সে সমস্ত ডিটেলস এখান থেকে রয়ে যাবে তোমাদের। তো চলো ফার্স্ট পোস্ট দেখো কী দেওয়া আছে। ফার্স্ট পোস্ট দিয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। ঠিক আছে, এখানে দেখো পে স্কেল দেওয়া আছে তোমাদের সঙ্গে, ডিএ, মান্থলি অ্যালাউন্সেস অ্যান্ড HRA সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বরে কী দিয়েছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসেস, তার পে লেভেল দেওয়া রয়েছে। দেখো পে লেভেল রয়েছে, তার সঙ্গে ডিএ, MA এবং HR অ্যাডমিসেবল। ঠিক আছে, 3 নম্বর পোস্ট কী আছে, গ্রুপ A লেভেলের। এটা আমরা গ্রুপ A লেভেল নিয়ে ডিসকাস করছি। গ্রুপ A লেভেলে 3টে ডিসকাস হয়ে গেল অলরেডি। 3rd নাম্বার কী বলেছে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসেস। ঠিক আছে, আচ্ছা
এরপরে চলে আসবো আমরা তারপরের ফিল্ডে দেখো 4 নম্বর ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসেস। 4 নম্বরে রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসেস। 5 নম্বরে দেখতে পাচ্ছি রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই সার্ভিসেস। আচ্ছা, 6 নম্বর পোস্টে কী দিয়েছে? ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিসেস এক্সেপ্ট অফ দ্য পোস্ট অফ এমপ্লয়মেন্ট অফিসার্স টেকনিক্যাল। ঠিক আছে, তাহলে এই 6টা পোস্ট মেনলি রয়েছে। এরপরে আমরা চলে আসছি নেক্সট স্লাইডে দেখো গ্রুপ বি অফিসার্স। তোমরা জানো নিশ্চয়ই গ্রুপ বি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসেস। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে আসবো আমরা গ্রুপ সিতে কোন কোন পোস্ট রয়েছে চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট পোস্ট কী বলেছে? সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কোরিলেশন হোম অ্যান্ড ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কোরিলেশন হোম। ঠিক আছে, তাহলে এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার। 3 নম্বর হচ্ছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফায়ার বিজনেস প্র্যাকটিসেস। 4 নম্বর পয়েন্টে বলছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসেস। ঠিক আছে, অপশন সি গ্রেড অফিসারদের মধ্যে এই পোস্টগুলো কিন্তু রয়েছে। অনেকগুলো পোস্টই দেখতে পাচ্ছ আশা করি আছে। 5 নম্বর পয়েন্টে বলছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিসেস গ্রেড 1। 6 নম্বর পোস্টে বলছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার। 7 নম্বর পয়েন্টে বলছে জুনিয়র রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিশন কনজিউমার ডিসপিউট রিজাল্ট কমিশনস আন্ডার দ্য কনজিউমার অ্যাফেয়ার্স। ঠিক আছে, 8 নম্বর পয়েন্টে বলছে অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার ইরিগেশন। 9 নম্বর পয়েন্টে দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই চিফ কন্ট্রোলার অ্যান্ড কারেকশন সার্ভিসেস। তো এখানে 9টা পোস্ট গ্রুপ সির আন্ডারে রয়েছে। এবার চলে আসবো আমরা গ্রুপ ডির আন্ডারে কোন কোন পোস্টগুলো আছে সেগুলো দেখতে। ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস। 2 নম্বরে হচ্ছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, এটা 1 নম্বর হয়ে গেল ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিস সোসাইটিস। 2 নম্বরে চলে আসছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে রিলেটেড পে স্কেলগুলো তোমরা পেয়ে যাচ্ছ এখান থেকে। 3 নম্বরে চলে আসছে কোনটা? রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার দ্য রিফিউজিস রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো মোটামুটি আমরা দেখে নিলাম কোন কোন গ্রুপে কোন কোন পোস্ট অ্যাভেলেবেল আছে। এরপর বলছে ভ্যাকেন্সিস। দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস অফ ডিফারেন্ট সার্ভিসেস অ্যান্ড পোস্টস আর টু বি ফিল্ড আপ টু দ্য রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন অ্যানাউন্সড ডিউ টাইম। বলছে কোন পোস্টের জন্য কী কী হবে সেটা কিন্তু ভবিষ্যতে জানিয়ে দেওয়া হবে। তো চলে আসবো এরপরে আমরা রিজার্ভেশন, কে কোন জায়গায় রিজার্ভ ক্যাটাগরির মধ্যে কে কোথায় কীভাবে রিজার্ভেশন হচ্ছে সেটা একবার আমরা দেখে নিই। বলছে সার্টেন ভ্যাকেন্সিস মে বি রিজার্ভড ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস or non-criminals of West Bengal declared as such by Government of West Bengal. Same vacancies may also be received for person with disabilities 40% and above. Also provided that they are otherwise suitable for processes on capacity to perform the duties attached to the post. The benefits of reservation of vacancies for SC, ST and BC non-criminal candidates are admissible to SC, ST and BC non-criminal candidates of West Bengal only. The SC, ST and BC candidates of other states shall be treated as general candidates. তো এখানে কী বলছে? এসসি, এসটি এবং বিসি যা ক্যান্ডিডেট যারা রয়েছে নন ক্রিমিনালের মধ্যে তাদের জন্য কিছু রিজার্ভেশন রয়েছে, এবং যারা হ্যান্ডিক্যাপ কোটা রয়েছে, ফিজিক্যালি ডিসেবলড পারসনস রয়েছে, তাদের 40% এবং অ্যাবভ যাদের রয়েছে এবং তারা যদি কাজ করতে সমর্থ হয় তাদের ক্ষেত্রে রিজার্ভেশন কিন্তু আমাদের রাজ্যে রয়েছে। কিন্তু যদি আমাদের রাজ্যের বাইরে থেকে কেউ এসে অ্যাপ্লাই করে তারা কিন্তু এসসি, এসটি বা বিসি যাই হোক না কেন তাদের কিন্তু এই ধরনের কোনো রিজার্ভেশন দেওয়া হবে না, তাদের কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসেবে ট্রিট করা হবে। এছাড়া কীভাবে রিজার্ভেশন আছে? সার্টেন ভ্যাকেন্সিস মে বি রিজার্ভড ফর দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত in the area of international competitions, national competitions, inter-university tournament and national sports games or school education and following list of sports. তাহলে কী কী ক্ষেত্রে এক্ষেত্রে রিজার্ভেশন হচ্ছে চলো দেখে নেওয়া যাক এক নজরে। অ্যাথলিটস ইনক্লুডিং ট্র্যাক অ্যান্ড ফিল্ডস ইভেন্টস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবল টেনিস, ভলিবল, টেনিস, weightlifting, wrestling, boxing, cycling, gymnast, judo, rifle shooting, কাবাডি অ্যান্ড খোখো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা রিজার্ভেশন ডিরাইভ করতে পারছি। ঠিক আছে, এরপরেই চলে আসবো আমরা কোয়ালিফিকেশান। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কোয়ালিফিকেশান ছাড়া তো কোনো পরীক্ষায় বসা যায় না। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে আর ডিগ্রি অফ আ রিকগনাইজড ইউনিভার্সিটি, তাহলে গ্র্যাজুয়েশন ইজ মাস্ট। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে কী বলছে 2 নম্বর ক্রাইটেরিয়া, ডেফিনেট ইম্পর্টেন্ট এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। ঠিক আছে, বাংলা বলা, লেখা এবং জানা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যারা নেপালি স্পিকিং ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য এটা ইম্পর্ট্যান্ট নয়।
কী বললাম মনে থাকবে আশা করি। তাহলে চলে আসবো নেক্সট হচ্ছে এজের ব্যাপারে। চলো ফার্দার ডিসকাশন শুরু করি। বয়সের ক্ষেত্রে 21 বছর থেকে 21 বছরের যে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। কোন কোন পোস্টের জন্য? 21 বছর থেকে 36 বছরের মধ্যে যে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে দুটো পোস্টের জন্য, এ এবং সি গ্রেড। এ এবং সি গ্রেডের এ হচ্ছে 21 বছরের ওপরে এবং 36 বছরের নিচে যে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। জন্ম তারিখ হতে হবে 2 জানুয়ারি 1985 থেকে শুরু করে 2 জানুয়ারি 1985 থেকে শুরু করে 1 জানুয়ারি 2000 অবধি। ঠিক আছে। ফর দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসেস অনলি, গ্রুপ বি সার্ভিসেস যদি হয়ে থাকে তাহলে 20 বছরের নিচ থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো আপ টু 36 বছর অবধি। সেখানে এজ লিমিট কী হচ্ছে? 2 জানুয়ারি 1985 আগে যেন না হয়, আর 1 জানুয়ারি 2001 পরে যেন না হয়, এর মধ্যে কিন্তু রাখতে হবে। দ্য সার্ভিসেস অফ ফোর্স ইনক্লুডিং গ্রুপ ডি। গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। গ্রুপ ডির ক্ষেত্রে 21 বছর থেকে হয়েছে কিন্তু বছর মানে এজের যে লিমিটটা আছে সেটা হচ্ছে 39 ইয়ার্স। তাহলে 21 বছর থেকে 39 বছর অবধি ওটা হয়ে যাচ্ছে ওটার এজ লিমিট। কেমন? আচ্ছা, সেক্ষেত্রে 2 জানুয়ারি 1982 থেকে শুরু করে 1 জানুয়ারি 2000 অবধি কিন্তু চলবে। দোজ ক্যান্ডিডেটস হুজ ডেট বার্থ লাইজ বিটুইন 1 জানুয়ারি 2000 টু 1 জানুয়ারি 2001, তারা শুধুমাত্র 20 থেকে 21 বছরের মধ্যে যারা বিলং করছে এই মুহূর্তে তারা কিন্তু শুধুমাত্র গ্রুপ বির জন্য অ্যাপ্লাই করতে পারবে, এটা পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। আর এজটা কোথেকে ক্যালকুলেশন করা হবে? নর্মালি এজ আমরা ক্যালকুলেশন করতে গিয়ে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট যা দেওয়া আছে সেটা থেকে। ওকে, এবার আমরা শুরু করছি রিল্যাক্সেশন ইন এজ লিমিট এটা দিয়ে। তো রিল্যাক্সেশন এজ লিমিট কী কী আছে চলো দেখে নেওয়া যাক। বলছে দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল ফর এসসি এসটি অ্যান্ড বিসি নন ক্রিমিনাল ক্যান্ডিডেটস ওয়েস্ট বেঙ্গল বাই 5 ইয়ার্স। ঠিক আছে। সো এসসি এসটিদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে, অ্যান্ড 3 ইয়ার্স বাই বিসি ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করছে তাদের 3 বছরের রিল্যাক্সেশন রয়েছে। আর সমস্ত ক্ষেত্রে ইন দ্য কেস অফ পার্সনস উইথ ডিসেবিলিটি, সো পিডাব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেটস রয়েছে তাদের এজ লিমিট রিল্যাক্সেবল হচ্ছে আপ টু 45 ইয়ার্স। ঠিক আছে। এবার হচ্ছে কিছু স্পেশাল ক্যান্ডিডেটসের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হয়ে থাকে সেটা হচ্ছে গ্রুপ বি পোস্ট। গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হাইটটা কিন্তু ম্যাটার করে। তাহলে এখানে মিনিমাম হাইট রিকোয়ারমেন্ট 1.65 সেন্টিমিটার্স ফর মেলস। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। ছেলেদের জন্য কিন্তু 1.65 মিটার্স কিন্তু হাইট হতেই হবে, এবং মেয়েদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে 1.5 মিটার্স 1.5 মিটার্স ফর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। তো এটা ম্যান্ডেটারি। তো এই ধরনের কিছু স্পেশাল কন্ডিশনস এখানে রয়েছে আমাদের ক্ষেত্রে। চলে আসবো এরপরে চয়েস অফ গ্রুপস। ঠিক আছে, এখানে বেশি কিছু বলার মতো নেই, সেই কারণে আমরা চলে আসছি চয়েস অফ গ্রুপসের মধ্যে। সো চয়েস অফ গ্রুপস কী কী আছে চলো দেখে নেওয়া যাক। বলছে চয়েস অফ গ্রুপস অফ সার্ভিসেস অ্যান্ড অ্যালটমেন্ট। বলছি ইট ইজ অলরেডি স্টেটেড আ ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর one or more or up to the 4 groups of services, that is ABCD. The candidate is required to state clearly in the appropriate column of the application the particular group or groups for which he or she intended to complete. No further application for change of groups will be entertained. তাহলে কি বলছে ক্যান্ডিডেট চাইলে একটা গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারে, সব 4টে গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারে। এরপরে কিন্তু একবার যেটা করা হবে তার পরিবর্তন করা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। বলছে নাম্বার অফ ক্যান্ডিডেট সিলেক্টেড ইন দ্য অর্ডার অফ মেরিট অন দ্য রেজাল্ট of the main exam for all the services and posts including group A, B, C, D will have to appear at a personality test. No separate personality test will be held for different groups, that is A, B, C and D respect of the candidate. ঠিক আছে, তাহলে কি বলছে যাই হবে সমস্ত পরীক্ষাটাই কিন্তু একসঙ্গে হবে। ABCD যাই হোক না কেন সমস্ত পরীক্ষাটাই একসঙ্গে হবে। তো এই বেসিসের উপরেই কিন্তু সমস্ত অর্গানাইজেশন বা ওরিয়েন্টেশন দাঁড়িয়ে রয়েছে। ক্যান্ডিডেট কল্ড টু personality test on the result of main exams will be required to specify the order of the performance of the post and services including the group or groups for which they have applied. Choice of preference thus exercised will be deemed to be final or not altered thereafter will be allowed. তাহলে এখানে কি বলছে? এখানে বলছে যেটা প্রথমে তুমি অ্যাপ্লাই করছো অর্থাৎ যে কোনো গ্রুপের জন্য বা সবকটা গ্রুপের জন্য সেটাই কিন্তু প্রথম থেকে শেষ অবধি বর্তাবে, কোনো রকমের চেঞ্জেস কিন্তু ভবিষ্যতে গ্রাহ্য করা হবে না। অ্যালটমেন্ট অফ ক্যান্ডিডেটস উইল বি মেড order of merit according to the number of vacancies due to consideration will be given as per the practicable of preferences indicated by
candidate if any, but the commission reserved the right or allot candidate to any services or post in for which he or she is candidate consideration of his or her fitness and the number of variants available. তাহলে এখানে বলছে যে কোনো পোস্টের জন্য এখানে গ্রাহ্য করা যেতে পারে যেটা কমিশন মনে করছে, ঠিক আছে। এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে পিডাব্লিউডির জন্য যে সমস্ত রয়েছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যে সমস্ত কোটা রয়েছে তাদের জন্য ক্যান্ডিডেটস সাফারিং ফ্রম ব্লাইন্ডনেস অর লো ভিশন অর ক্যান্ডিডেটস উইথ লোকোমোটর ডিসএবিলিটি অর্থাৎ চোখে অর্থাৎ কানে বা এ ধরনের কিছু সেরিব্রাল পালসি উইথ রাইটিং এক্সট্রিমিটি মে বি অ্যালাউড টু হেল্প সাবস্ক্রাইব ইফ রিকোয়ার্ড। তাহলে কী হলো, তাহলে যাদের যাদের এই ধরনের ফিজিক্যালি কিছু প্রবলেম রয়েছে তারা কিন্তু হেল্প সাবস্ক্রাইব করতে পারে। নেক্সট বলছে কি কম্পেনসেটরি টাইম, বলছে ক্যান্ডিডেট সাফারিং ফ্রম ব্লাইন্ডনেস আর লো ভিশন তাদের কিন্তু 20 মিনিটের এক্সট্রা টাইম কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। মোড অফ অ্যাপ্লিকেশন বলছে সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন বাই দ্য সেম ক্যান্ডিডেট স্ট্রিক্টলি প্রহিবিটেড অর ফরবিডেন অ্যান্ড such applications are liable to be cancelled। অর্থাৎ কি একটা ক্যান্ডিডেট একটার ভিন্ন যদি মাল্টিপল অ্যাপ্লিকেশান করে ফেলে তাহলে কিন্তু সমস্তটাই ক্যান্সেল আউট হয়ে যাবে, কিছুই আর থাকবে না। দুটোই যদি সাবমিশন করো তাহলে দুটো ক্যান্সেলেশন হয়ে যাবে, হওয়া বাধ্যতামূলক, ঠিক আছে। নেক্সট বলছে আদার রিকোয়ারমেন্টস এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিকত্ব তার থাকতে হবে। এবং 2 নম্বর হচ্ছে সাচ আদার ন্যাশনালস অ্যাজ ডিক্লেয়ার্ড এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো এই ধরনের কিছু কথা এখানে বলে দেওয়া আছে, তো বিশেষ ইম্পর্টেন্ট এগুলো কিছু নয়। তাহলে চলে যাবো পরেরটায়। এবার হচ্ছে ফিজটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে, তো এখানে দেখতেই পাচ্ছ আশা করি। ফিজের ক্ষেত্রে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে 210 টাকা ফিজ আমাদের কিন্তু এখানে প্রোভাইড করতেই হচ্ছে সবার জন্য, বেসিক ক্যান্ডিডেট প্লাস সার্ভিস চার্জেস অফ 1% অফ এক্সামিনেশন ফিজ সাবজেক্ট টু মিনিমাম ₹5, ঠিক আছে। অনলি ফর অনলাইন পেমেন্ট থ্রু ডেবিট or credit card, plus services charge, GST is applicable, duty or service charge of ₹5 only for net banking or service charges ₹20 only for payment through ব্যাঙ্ক কাউন্টার, ঠিক আছে। তাহলে এই মেনলি অনলাইন মেথডসেই সমস্ত কিছু পেমেন্ট এখান থেকে করা হয়ে থাকবে, আর কিন্তু কিছু না। তো এই ধরনের চার্জেসগুলো বেয়ার করতে হবে। আর SC/ST ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল পার্সনস উইথ ডিসেবিলিটি হ্যাভ ফিজিক্যাল ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবভ নট রিকোয়ার্ড টু পে এনি ফিজ। অর্থাৎ কি SC/ST এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তাদের কিন্তু কোনো রকম চার্জেস পে করতে হবে না। এটা হচ্ছে আমাদের ফি স্ট্রাকচার। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 210 টাকা এবং বাদবাকি SC/ST এবং PWD ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো পেমেন্ট লাগছে না। নেক্সট কি বলছে, particulars and certificate required, বলছে ক্যান্ডিডেট ক্লেমিং টু বি SC/ST, BC, criminal or person with disability 40% and above, meritorious sports persons must have certified in support of his or her claim of the। তাহলে কী বলছে, পরিষ্কার কথায় বলছে SC/ST ও BC যারা রয়েছে অর্থাৎ বা PWD যারা রয়েছে এবং যারা স্পোর্টস পার্সন তাদের জন্য তাদের প্রমাণ করবার জন্য কিন্তু বেসিক সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রোভাইড করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, ফর SC/ST and BC নন ক্রিমিনাল ক্যান্ডিডেটস ডিস্ট্রিক্ট সাব অফিসারে এখানে যে সমস্ত যারা রয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেবল, তো তারা একটু ভালো করে পড়ে দেখে নিও এগুলোকে। ফর পার্সনস উইথ ডিসেবিলিটি যে সমস্ত জিনিস মেডিকেল বোর্ড থেকে সার্টিফিকেশন দরকার, মেডিকেল বোর্ড কনস্ট্রাক্টেড ইন গভর্নমেন্ট অফ মেডিকেল কলেজ হসপিটাল ইন কলকাতা ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে দেওয়া আছে পরিষ্কার কথা। এখানে এগুলোকে দেখে তোমাদের ফিল আপ করতে হবে এবং সেই সার্টিফিকেশনগুলো জমা দিতে হবে যদি তারা কেউ এই সিস্টেম থেকে বিলং করো। বলছে ফর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই ডকুমেন্টস তোমাদের হ্যান্ড ওভার করতে হবে। এখানে রয়েছে মেরিটোরিয়াস স্টুডেন্টস যারা স্পোর্টস পার্সন রয়েছে তাদের জন্য, তো ইন্টারন্যাশনাল কম্পিটিশন ন্যাশনাল কম্পিটিশন কী খেলেছো ইন্টার ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এখানে সেই বিলঙ্গিং অথরিটিস থেকে এটা লিখিয়ে এবং সার্টিফিকেশন হিসেবে জমা করতে হবে। আচ্ছা, BC নন ক্রিমিনাল যারা রয়েছে তাদের সাবমিট দ্যার রিনিউড অর রেলেভেন্স BC নন ক্রিমিনাল সার্টিফিকেট ওখানে জমা করতে হবে। পাবলিক সার্ভিস কমিশন মে রিকোয়ার সাচ ফার্দার প্রুফ অর, মানে এরা যদি ভবিষ্যতে চায় আবার নোটিফিকেশনের জন্য বলতে পারে। ওকে, নেক্সট ইজ পেনাল্টি। পেনাল্টি কী হচ্ছে, বলছে পেনাল্টি অফ মার্কস
পেনাল্টি অফ মার্কস কী বলছে, পেনাল্টি অফ মার্কস শ্যাল বি ইম্পোজড ইন কেস অফ ডিসক্লোজার অফ আইডেন্টিটি ইন আনসার স্ক্রিপ্ট অর এক্সামিনেশন পার রুল অফ কমিশন। বলছে নিয়ম অনুযায়ী যা ডিডাকশন হবে সেটা হবে। বলছে ডিডাকশন অফ মার্কস, ঠিক আছে, ডিডাকশন অফ মার্কস কী বলছে, দ্যার শ্যাল বি এ নেগেটিভ মার্কিং ফর ইচ রং আনসার অফ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন টাইপ। তো প্রত্যেকটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন টাইপ যদি ভুল আনসার হয় তাহলে সেখানে নেগেটিভ মার্কিং থাকছে, পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন বলছে আনসার in all papers compulsory in optional compulsory and optional except the language paper may be written either in English or in Bengali। অর্থাৎ ভাষার দুটো প্রভিশন, একটা নয় বাংলায় লিখতে হবে নয় তোমাদের ইংরেজিতে লিখতে হবে, unless otherwise directed in the rules or in the question paper। Candidates shall write their answers in all questions in only one and the same language particularly। তো আশা করি বুঝতেই পারছো, নয় ইংরেজিতে লিখতে হবে না বাংলায় লিখতে হবে, যেটা তোমরা চাইবে সেটা করতে পারবে। নেক্সট হচ্ছে লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার উইথ কোর্স। তো এখানে বিভিন্ন জায়গাকার যেখানে পরীক্ষা তৈরি করা মানে প্রিলিমস এক্সাম হয় সে সমস্ত ব্যাপারে দেওয়া রয়েছে। বলছে 01 কী রয়েছে, কলকাতা, 02 বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর 04, 5 রয়েছে বারাসাত, হাওড়ায় রয়েছে 06, চেনসুরা হচ্ছে 07, বর্ধমান 08, দুর্গাপুর হচ্ছে 09, মিদনাপুর হচ্ছে 10, তমলুক হচ্ছে 11, নেক্সট ইজ বাঁকুড়া 12, নেক্সট ইজ পুরুলিয়া হচ্ছে 13, নেক্সট ঝাড়গ্রাম 14, নেক্সট 15 রয়েছে সিউড়ি, 16 রয়েছে কৃষ্ণনগর, 17 রয়েছে ব্যারাকপুর, 18 মালদা, 19 বালুরঘাট, 20 রায়গঞ্জ, 21 জলপাইগুড়ি, 22 আলিপুরদুয়ার, 23 কোচবিহার, 24 শিলিগুড়ি, 25 কালিম্পং অ্যান্ড 26 হচ্ছে দার্জিলিং। তাহলে এই জায়গায় আমাদের প্রিলিমিনারি এক্সামিনেশনগুলো হয় এবং হয়ে থাকে, তার সিট পরে এই সমস্তগুলো দেওয়া আছে। কশনস, কিছু নিয়মাবলী মেনে চলতে হবে, সেগুলো কী কী, দ্য ক্যান্ডিডেট মাস্ট অ্যাবাইড বাই দ্য ইনস্ট্রাকশন অ্যাজ মে বি গিভেন দ্য সুপারভাইজার্স investigator or examination of the examination. If the candidate fails to do so or indulges in disorderly or improper conduct, she will render himself or herself liable to be expulsion from the examination hall or such other punishment commission may deem fit to impose। ঠিক আছে, তাহলে ওরা যেটা বলবে সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। এগুলো এতটা ইম্পর্ট্যান্ট নয়, নর্মাল এগুলো কশনস বলে দেওয়া আছে। ক্যান্ডিডেট হু হ্যাজ বিন রিপোর্টেড এগেনস্ট দ্য সুপারভাইজার অর এক্সামিনেশন সেন্টার ফর ভায়োলেটিং এনি ইনস্ট্রাকশন, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের এগেনস্টে কিছু যদি রিপোর্ট হয়ে যায় তাহলে তাদের ক্যান্ডিডেটশিপ ক্যান্সেল করে দেওয়া হবে। ইফ এনি stage even after issuing the letter of appointment candidate found eligible for the terms and advertisement, যদি ইন্টারভিউর তোমার ফাইনাল সিলেকশনও হয়ে গিয়ে থাকে তারপরেও যদি সিস্টেম খুঁজে পায় তোমার কোনো ভুল আছে, তোমার কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খামতি আছে, তাহলে কিন্তু তারা তোমার ক্যান্ডিডেটশিপ ক্যান্সেল করে দিতে পারে। দ্য কন্ডিশনস প্রেসক্রাইবড ক্যানট বি রিল্যাক্সড ইন কেস অফ আদার দোজ মেনশন ইন দ্য অ্যাবভ অ্যাডভার্টাইজমেন্ট। যে সমস্ত ক্রাইটেরিয়া এখানে বলা আছে সমস্ত কিছু কিন্তু ফলো করতে হবে। ক্যান্ডিডেট শুড নোট দ্যাট হিজ অর হার অ্যাডমিশন এক্সামিনেশন উইল বি এ ডিমড প্রভিশনাল সাবজেক্ট or determination of his or her eligibility of all respect if any stage after issue the admit card the candidate found eligible for admission for this examination, his or her candidature will be cancelled without further reference to him or her. Candidate shall be allowed to take the examination unless he or she holds a valid admit card। তো এটাই বলা আছে যে অ্যাডমিট কার্ড তুমি যদি হারিয়ে ফেলো বা না পরীক্ষার হলে যদি প্রডিউস না করতে পারো তাহলে তোমার পরীক্ষা কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। নেক্সট বলছে দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল শ্যাল হ্যাভ ডিসরেকশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস এনি পেপার অল পেপার্স অর সাবজেক্টস। এখানে হচ্ছে কি যে কোনোভাবে যে কাট অফ মার্কসটা সেট করার অধিকার সবসময় পাবলিক সার্ভিস কমিশনের হাতে থাকবে। এগুলো তো নর্মাল ব্যাপার। ক্যান্ডিডেটস আর নট অ্যালাউ টু ক্যারি মোবাইল ফোনস, এখানে মোবাইল ফোন নিয়ে যাওয়া কোনোভাবেই অ্যালাউ করা হবে না। এনি আদার গ্যাজেটস কমিউনিকেশনস ইনসাইড দ্য এক্সামিনেশন হল দ্য ইনস্ট্রাকশন মাস্ট বি স্ট্রিক্টলি অ্যাহেড। এগুলো কিন্তু মেন ইনস্ট্রাকশন যেগুলো কোনোভাবেই যেন ভায়োলেশন না হয়। দেয়ার উইল বি অ্যারেঞ্জমেন্ট ফর ফ্রিস্কিং অফ দ্য ক্যান্ডিডেটস entry point of venues separately for males and females candidates so that the candidates will with mobile phones and any other gadgets commission may not enter the venue। তো এখানে পরিষ্কার বলা আছে যে কোনো রকম ইকোনমিক কী বলে মোবাইল ফোনস অ্যান্ড অল যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস আছে নিয়ে কোনোভাবে এন্ট্রি করা যাবে না। ক্যান্ডিডেটস allotted in a particular venue
will in no case be admitted to a venue other than দ্যাট ইন্ডিকেটেড দ্য অ্যাডমিট কার্ড। অর্থাৎ কি, যে সময় অ্যাডমিট কার্ডে যে অ্যাড্রেস তোমাকে প্রোভাইড করা আছে শুধুমাত্র সেখানেই তুমি যেতে পারবে, আদারওয়াইজ আর কোথাও তোমাদের যেতে পারবে না। নেক্সট ইজ মেডিকেল এক্সামিনেশন। মেডিকেল এক্সামিনেশন কী বলছে, ক্যান্ডিডেট who will selected to appear for appointment will be required to appear before a medical board of certificates of their fitness and government services, the form normal একটা মেডিকেল বোর্ড হয় সেখানে বলতে হবে। নেক্সট ইজ ক্যানভাসিং, এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়। এনি অ্যাটেম্প্ট অফ দ্য পার্ট অফ দ্য ক্যান্ডিডেট enlist support for his or her application through persons, officials or government agencies will disqualify him or her for appointment. Spontaneous recommendations from persons interested in candidates of otherwise known to them will be disregarded and will render the candidate's eligibility. Achha, results of the examination, the name of the candidate called, the personality test, and those recommended for appointment will be published provisionally subject to determination of eligibility of the candidate in all respects of the verification of original candidates, etc. If at any stage of such verification and any candidate is found eligible, his or her candidature allotment will be cancelled. এখানে পরিষ্কার বলা রয়েছে যে পার্সোনাল টেস্ট এবং এগুলোর জন্য সমস্তটাই আলাদাভাবে লিস্ট আর এই ধরনের জিনিসপত্র যেগুলো হয় লিস্ট আউট হয়ে যাবে, এবং যারা এই ধরনের জিনিসের মধ্যে ক্যারি করবে না তাদের ক্যান্ডিডেটসে ক্যান্সেল করে দেওয়া হবে। সো এই হলো মেনলি জিনিস। এবার হচ্ছে নর্মালি যেটা হয়েছিল সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ডেট হচ্ছে 24শে ডিসেম্বর, যেটা বলা হয়েছিল 2020-তে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য। আর সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে 15ই জানুয়ারি 2021। আচ্ছা, ফিজ থ্রু 15ই জানুয়ারি 2021 অবধি। আচ্ছা, লাস্ট ফিজ থ্রু অফলাইন হচ্ছে 16ই জানুয়ারি 2021 অবধি। আচ্ছা, হাউএভার চালান মাস্ট জেনারেটেড বাই 15 জানুয়ারি 2021 পজিটিভলি, এই অবধি বলা ছিল। আর লাস্ট কিছু ইনফরমেশন, এখানে অফিসিয়াল কিছু ইনফরমেশন বা ফার্দার ডিটেলস, অ্যাসিস্ট্যান্ট ক্যান্ডিডেট মে কন্ট্যাক্ট ফলোয়িং নাম্বারস দ্য ওয়ার্কিং ডে ফ্রম 11টা থেকে 4টে, তাহলে 11টা থেকে 4টের মধ্যে এনি ওয়ার্কিং ডে তুমি কল করতে পারো। রিলেটেড তো অফলাইন পেমেন্ট, অনলাইন পেমেন্ট সমস্ত ব্যাপারে আলাদা আলাদা ফোন নাম্বারস প্রোভাইড করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ফর টেকনিক্যাল সাপোর্ট, যদি ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়, এখানে হেল্প ডেস্কের নাম্বার দেওয়া রয়েছে, ইমেল আইডি আছে, ইমেল করতে পারো এই আইডিতে। সো আজকে আমরা প্রিলিজ নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা দেখলে ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকের মতো ব্যাস এটুকুই। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততদিন অবধি থ্যাংক ইউ সো মাচ।